This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গিরিশ পার্কে গন্ডগোল, পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চাইল কমিশন। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন ডাকা হয়নি 48 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। বিজেপির যে চশমা দিয়ে দেখে সেখানে ওরা কাউকে মানুষ মনে করেন। প্রধানমন্ত্রী এসে তাদেরকে চাঙ্গা করেছেন, কিন্তু চাঙ্গা করতে গিয়ে তারা গুন্ডামিতে নেমে গেছে এবং খুন করার এই যে পরিকল্পনা তারা নিয়েছে, নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া। প্রথমত হচ্ছে হামলা কারণই তো কেন করবে ওরা, এত অসহিষ্ণু এরা গুন্ডা, এরা রাজনীতি করে না, এরা গুন্ডা, মার্ডার, ওই জন্যে আনা হয়েছে। আমাদের ওদেরকে অজিত পাজায়ও বোঝাতে পারবেন না আর রাজনীতিও বোঝাতে পারবেন না তারা জানে গুন্ডামি করতে হবে, তাই জন্যে বাসেতে খাওয়া দাওয়া নিয়ে, মদ নিয়ে, বোতল নিয়ে তৈরি এবং লাঠি সোটা আর ইট পাথর নিয়ে তৈরি। এটা হচ্ছে তাদের ডেফিনেশন অফ রাজনীতি। আমরা অত অসহায় নই, এরা নারী বিদ্বেষ করতে পারে, কিন্তু এখানে নারীর শক্তি দেখিয়ে দিয়েছে। বাংলার মানুষ দেখবে, বাংলার মানুষ আজকে দেখলো তো ওরা যেটা করলো, ওরা যেভাবে চারদিক দিয়ে ইট পাথর, ইট পাটকেল যা অবস্থা করেছে, রণক্ষেত্র ওরা মনে করেছে। এটা বোধহয় ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে যারা আসে, যারা গুন্ডা, সমাজ বিরোধী, এই বহিরাগত ওরা কারা, যারা অন্য একটা কালচার এখানে আনার চেষ্টা করছে। জানি না তো, মানে বাস্তব এবং সত্য তার থেকে বহু দূরে থাকেন এরা। এদেরকে বলে কি হবে? স্বয়ং প্রধানমন্ত্রী হিসাব করেঙ্গে ভোটকে বাদ যিনি বলেন, প্রতিনিয়ত হিংস্র কথা তাদের, প্রতিনিয়ত লাঠি সোটা, ঝাঁটা পেটা, থানা জ্বালিয়ে দাও, এই তো ওদের বক্তব্য। এদের কাছে মানুষের কোনো প্রত্যাশা নেই। এফআইআর তো হচ্ছে, তার প্রসেস ইজ অন পুরো। রাজনীতির রংটাই কি এই বাংলায় সবকিছুর একমাত্র মাপকাঠি? সেই ফর্মুলা কি প্রযোজ্য আশ্রয়হীন দুর্গতদের জন্য? এই প্রশ্নটা তুলছে ধূপগুড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা। বঞ্চনার সেই আক্ষেপে মিশেছে ক্ষোভের আগুন। তারই বহিঃপ্রকাশ দেখলে উত্তরবঙ্গের এক প্রান্তিক এলাকা। রং দেখে ত্রাণ, আমজনতার ক্ষোভের আঁচে শাসক নেতা। দুদিন ধরে কালবৈশাখী শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ধূপগুড়ি ও বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঘরের চালা উড়ে গিয়েছে, গাছ উপড়েছে, দুর্যোগে বিপুল ক্ষতি হয়েছে ফসলের। বহু পরিবার এখনো গৃহহীন, সর্বত্র ত্রাণের জন্য হাহাকার। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা আইএনটিটিইউসি নেতা বীরেন রায়। সঙ্গে ছিলেন উপপ্রধান ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। সেখানে ত্রাণ বিতরণে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। বিজেপি সমর্থক পরিবারকে বেছে বেছে বাদ দিয়ে ত্রাণ বিলির অভিযোগে সরব হন স্থানীয়রা। ক্ষোভ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য কিছু তোমরা পাবা না, এরকম করে বললো। তারপরে ওই বিজেপির নেতাগুলা পাশলে ফাটায় দিতে বললো। ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য দেওয়ার জন্য বিডিও সাহেব আসছে, ইনকোয়ারি করছে। ঠিক আছে, তোমাদের এগুলো ভাষা বলার কি দরকার? এক কথায় দু কথায় ওরা বেশি করে কথাবার্তা বলে, তখন গ্রামবাসী খেপে গিয়ে ওনাকে আটক করে। সরকারি অফিসারদের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেন বিক্ষুব্ধরা। তৃণমূল নেতাকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ। পরিস্থিতি বেগতিক বুঝে উপপ্রধান রবি রাভা প্রধানের স্বামীকে নিজের বাইকে বসিয়ে তড়িঘড়ি এলাকা ছাড়েন। ত্রাণ ঘিরে তপ্ত ধূপগুড়ির রাজনীতি। বিজেপির কোনো বাড়িতে পতাকা থাকলে তাদের কোনো সরকারি সুবিধা দেওয়া হবে না। এর জন্য জনতা ক্ষিপ্ত হয়ে তাকে গাড়ির পিছন দিয়ে ধাওয়া করে এবং আটকায়। ভবিষ্যতে এই দলটা থাকবে না, কোনো রাস্তা খুঁজতেছে, অলরেডি শুরু করে গেছে, তার জন্য মাথা পাগল হয়ে গেছে। এটা বিজেপি উদ্দেশ্যমূলকভাবে করেছে।
বিজেপি তো এই ধরনের কর্মকাণ্ড করেই থাকে। আমরা চাই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের রং ঊর্ধ্বে দেখে প্রত্যেকটা মানুষ সরকারিভাবে যা পাওয়া সেটা যেন। রং দেখে ত্রাণ, আর তাদের ঘিরেই রাজনীতির রং। এই ঘূর্ণিপাকে সেই তিমিরেই ক্ষতিগ্রস্তরা। ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষরা তারা কি সঠিকভাবে ত্রাণ পাবেন, নাকি অন্যান্য ঘটনার মতো এখানেও দলবাজি করা হবে ত্রাণ বিতরণ নিয়ে? জলপাইগুড়ি দুপুর থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। শিয়রে সংকট, আলু চাষিদের মাথায় হাত। এরই মধ্যে দুর্যোগের ঝাপটায় আতান্তরে ধূপগুড়ির চাষিরা। মাঠেই ফসল নষ্টের আশঙ্কা। ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার কৃষক দুর্দশা নিয়ে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী। সংকটকালে অন্য রাজ্যে আলু পাঠানোর নিষেধাজ্ঞা নিয়ে TV9 বাংলায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আরামবাগের আলু চাষিরা। কৃষক স্বার্থ রক্ষার কথা বলে 24 ঘন্টার মধ্যেই সেই পথ খুলে দিল সরকার। ভোটের আগে এই পদক্ষেপ কি কৃষক ক্ষোভ আজ করেই? সংকটের মেঘ কাটার লক্ষণ কি দেখছেন আলু চাষিরা? আলুর দাম তলানিতে, উঠছে না চাষের খরচ। কুইন্টাল পিছু 950 টাকা সহায়ক মূল্যর কথা ঘোষণা করলেও বাস্তবে তার ছাপ নেই। তারই মধ্যে আরও এক বিপদ, ঝড় ও শিলাবৃষ্টিতে জল থই থই আলু খেতে। মহাসংকটে ধূপগুড়ির আলু চাষিরা। আলু ক্ষেতের মধ্যে কিন্তু এক হাঁটু জল জমে গিয়েছে। স্বাভাবিকভাবে একদিকে আলুর দাম নেই, অন্যদিকে আলু ক্ষেতে জল জমে যাওয়ায় বিপত্তি তৈরি হয়েছে। চাপে পড়েছে কৃষকরা। প্রায় 10 বিঘা আলু সব জলের নিচে আছে, অর্ধেকের বেশি লস। বৃষ্টিতে লস হয়ে গেল, গোটা আলু নষ্ট হয়ে গেল। আমার তো 10 বিঘার উপরে নষ্ট, খুবই চিন্তায়। প্রায় 4 লাখ টাকা ঋণ করে আলু করা হয়েছে। এখন এই আলু তো তুলাও যাবে না, টোটালটাই হয়তো নষ্ট হয়ে যাবে। অর্ধেকের বেশি লস, টোটালটাই নষ্ট হয়ে যাবে। এখন কি করব? সরকার যদি কিছু সাহায্য দেয় তাহলে আমরা খুব উপকৃত হব। দাম তলানিতে, খেতেই ফসল পচার উপক্রম। হিমঘরে নিয়ে যাওয়ার জন্য বস্তাবন্দি আলুও ভিজে গিয়েছে। আলু চাষিদের দাম না পাওয়ার হতাশাকে গভীর সংকটে ফেলে দিয়েছে বর্তমান পরিস্থিতি। এই আবহে ব্রিগেড থেকে বাংলার কৃষক দুর্দশা নিয়ে আওয়াজ তুললেন প্রধানমন্ত্রী। নিশানা করলেন দুর্নীতিকে। पश्चिमी मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे और सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया है। উঠছে না চাষের খরচ, আলু চাষিদের মুখে যন্ত্রণার কথা। তারই মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানিতে সরকারের বেড়ি পড়ানোর সিদ্ধান্তে চাষিরা ফুঁসছিলেন। বাইরে আলু যেতে দিচ্ছে না সরকার, আর বর্ডার বন্ধ করে দিয়েছিল শুনছি, যেটা সেই জন্য নাকি আলু বাইরের রাজ্যে কেউ কিনতে চাইছে না। আলুগুলোকে আজকে বাইরে ইম্পোর্টেড করতে হবে না? আমি ব্যবসা করিনি নাকি? আমি কেরালা আলু নিয়ে গেছি, মহারাষ্ট্র আলু নিয়ে গেছি। চাষিদের সেই ক্ষোভে মলম দিতেই কি এবার তা শিথিল করল সরকার? রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো, আন্তঃরাজ্য বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যে আলু রপ্তানি করতে চাইলে কৃষকের স্বার্থে রাজ্য সরকার বাধা দেবে না। সহায়ক মূল্য যে কৃষক স্বার্থ রক্ষায় পুরোপুরি সহায়ক নয়, তা উপলব্ধি করেই কি সরকারের এই পদক্ষেপ? কৃষক ক্ষোভ আঁচ করেই কি ভোটের আগে ভিন রাজ্যে আলু রপ্তানির পথটা খুলে দেওয়া হলো? রনি চৌধুরী, তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। সংকটের এই আবহেই গলসিতে আলু চাষির অস্বাভাবিক মৃত্যু। পরিজনদের অভিযোগ, ঋণ নিয়ে চাষ করে আলুর দাম না পাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই কৃষক। অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন বুলবুল মণ্ডল নামের ওই আলু চাষি, কিন্তু এবছর আলুর দাম না মেলায় সেই টাকা শোধ হবে কি করে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। আলু চাষ করে ঋণ হয়ে গেছে, আলুর দাম নাই, দেনা হয়ে আছে, এবার সামনে বোনের বিয়ে আছে, এইসব নিয়ে নানা প্রকার চিন্তিত। যে চাষি যদি সরকার যদি চাষির পক্ষে একটু দাঁড়ায়, তা সেটা একটু সুবিধা হয়। নানা রকম চিন্তাতে আত্মহত্যা করেছে। চৈত্র মাসে 15 তারিখে বোনের বিয়ে, ধার দিনা করে কিছুটা আলু চাষ করেছিল, বিঘে সাথে করেছিল, নিজস্ব 1 বিঘে, বাড়তি পাশাপাশি 6 থেকে 7 ভাগে করেছিল। তো এই অবস্থাতে চাষির যা আলুর যা অবস্থা, 100 থেকে 125 টাকা দাম, আর বাড়ির রোজগার ওই একমাত্র আলুর দাম না পাওয়ার কারণেই ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। যদিও পরিজনদের এই দাবি উড়িয়ে পারিবারিক সমস্যার দিকে আঙুল তুলছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। কৃষিপ্রধান এলাকা একজন কৃষক মারা গেছে বলে শুনেছি, এবং তিনি আলু চাষ করেন কিনা আমার জানা নেই। তবে আমি যতটুকু খবর নিয়ে জেনেছি যে যিনি মারা গেছেন তিনি সম্পর্কের টানাপোড়েনের জন্য আত্মহত্যা করেছেন। প্রত্যেক মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। সরকার এবং দলের পক্ষ থেকে আমরা সেই পরিবারের সাথে এবং পরিবারের পাশে আমরা রয়েছি।
ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল থাকলেও নেই মাধ্যমিক স্তরে, কিন্তু প্রাথমিক পার করলে পড়ুয়ারা যাবে কোথায়? তার জেরে সরকারি উদ্যোগ মুখ থুবড়ে পড়ছে প্রাথমিকেই। সরকারি চেয়ারে বসে বেসরকারি স্কুলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আধিকারিক। ধুমধাম করে শুরু হয়েছিল সরকারি প্রাথমিক স্কুলে ইংরেজি মাধ্যম, কিন্তু 6 বছরের মধ্যে অধিকাংশ স্কুলের ইংরেজি মাধ্যম মুখ থুবড়ে পড়েছে। কারণ মাধ্যমিক স্তরে ইংরেজি মাধ্যমে স্কুলের সংখ্যা আশেপাশে নেই বললেই চলে। ফলে প্রাথমিকে সরকারি ইংরেজি মাধ্যমে পড়ার পর তারপর তারা কোথায় যাবে? তখন তো সেই ইংরেজি মাধ্যমে পড়তে হলে ভরসা বেসরকারি স্কুল। হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জুড়ে ছবিটা একই রকম। সরকারের উচিত প্রাইমারি সেকশনে ইংলিশ যেমন পড়ানো শুরু হয়েছে, তার সাথে সাথে হাই স্কুলেও যেন একটু পড়ানো শুরু করা যায় বিনা খরচায়, কম খরচে আর কি। তো সেটাও দেখা উচিত সরকারের। সূত্রের খবর, 2018 সালে জেলা প্রশাসনের তরফে প্রাথমিক স্তরে ইংরেজি মাধ্যম খোলার উদ্যোগ নেওয়া হয়। সূত্রের খবর, জেলায় 2টি পুরোপুরি ও 13টি প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন শুরুর অনুমতি দেয় প্রশাসন। এরপর অনেকেই সরকারি ইংরেজি মাধ্যমে ভর্তি হয়, কিন্তু তারপর কি হবে সেই আশঙ্কায় বর্তমানে পড়ুয়া সংখ্যা নিম্নমুখী। ক্লাস 4 যেই বাচ্চারা পাস করলো তখনই হলো আসল ঘটনাটা ঘটলো, বাচ্চারা পাস করে যাবে কোথায়? তাহলে 5 বা বাচ্চারা কোথায় ভর্তি হবে, এই সমস্যা যেই তৈরি হলো। আমাদের স্টুডেন্টরাই পাশে রানীচক প্রাইমারি হাই স্কুল আছে, ওরা বাংলা মিডিয়ামে গিয়ে ভর্তি হতো। একটা ছেলে ইংরেজি মিডিয়ামে ভর্তি হতে হতে যে মিডিয়াম চেঞ্জ হচ্ছে, গার্জিয়ানরা একটু অসুবিধা বোধ করলো। 4 অবধি পড়ার পর ছেলেমেয়েরা কোথায় যাবে? ক্লাস 5-এ এরকম সরকারি স্কুল আর হয়নি, সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে 5ম শ্রেণীটা কন্টিনিউ ছেলেমেয়েরা কোথায় করবে। অভিভাবকদের মধ্যেও এই ভয়টা চলে আসছে যে তারা ইংলিশ মিডিয়ামে পড়ার পরে 5-এ যাচ্ছে, তখন সমস্যা হচ্ছে তারা ইংলিশ মিডিয়াম গভর্নমেন্টের স্কুল পাচ্ছে না। ইংলিশ মিডিয়াম তারা যদি কন্টিনিউ করতে চায় তাকে প্রাইভেট স্কুলে যেতে হচ্ছে, যেটা ওদের বাবা মায়েদের ক্ষেত্রে বেয়ার করাটা সম্ভব হচ্ছে না। সরকারি আধিকারিকের কাছে অবশ্য যুক্তি তৈরি। ইংলিশ মিডিয়ামে যেতে চায়, হয়তো কম্পিটিশনটা বেশি, কোনটাই হাই স্কুল, তো সেখানে যেতে পারে। আবার কারোর আর্থিক সামর্থ্য থাকলে কেউ প্রাইভেটে যেতে পারে, কেউ আবার হাই স্কুল আমাদের বাংলা মিডিয়াম হাই স্কুলে যেতে পারে। তার বেশ তৈরি হয়ে যাচ্ছে, এবং এই চাহিদাটা যখন বাড়বে মানুষের মধ্যে, তখন গভর্নমেন্ট নিশ্চয়ই এটাকে আরও বিস্তারিত করার চেষ্টা করবে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, যার কাঁধে সরকারি স্কুলে পড়ুয়াদের ভর্তির জন্য উৎসাহ দেওয়ার দায়িত্ব, তিনি নাকি বলছেন যে যাদের বাবা মায়ের সামর্থ্য রয়েছে তারা বেসরকারি স্কুলে যাক। একে তো শিক্ষকের অভাব, তার উপর আধিকারিকের এই মন্তব্য বাংলার শিক্ষা ব্যবস্থার হাল হকিকতকে বেআব্রু করে দিচ্ছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। পড়ুয়া রয়েছে, তবু দেখা নেই শিক্ষকদের। ঘাটালের ইরপালা মুন্ডুতলা প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শিক্ষক শূন্য। কবে আসবেন শিক্ষক, এর উত্তর কারো কাছে নেই। ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। স্কুলও আছে, পড়ুয়াও আছে, কিন্তু ক্লাস হয় না। স্কুলে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে যাচ্ছে। ঘাটালের ইড়পালা মুন্ডুতলা প্রাথমিক বিদ্যালয় 15 দিন ধরে এভাবেই চলে আসছে, আর এতেই অভিভাবকরা ক্ষুব্ধ। স্কুল হয়নি 15 দিন, বাচ্চারা যাওয়া আসা করছে, আসছে, বাড়ি ফিরে চলে যাচ্ছে। আর ম্যাডামের কি সমস্যার জন্য স্কুলে আসতে চাই, টিচার নিয়ে বাচ্চারা এসছে, বই হই করছে। আমরা এসছি, দেখতেই পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন, চাট পাড়ে দেওয়া হচ্ছে, ছেলেরা সব বসছে। 12:30 পর্যন্ত ছেলেদিকে বসিয়ে রাখছি, যদি কেউ আসে 12:30 পর ছেলেদিকে ছেড়ে দিয়ে চাকরি দিয়ে বাড়ি যাবে। স্কুলটিতে 30 থেকে 40 জন ছাত্রছাত্রী থাকলেও আপাতত তাদের জন্য স্থায়ী বা অস্থায়ী শিক্ষক নেই। কারণ যে শিক্ষিকা স্কুলে ছিলেন তিনি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, আর তাতেই শিক্ষক শূন্য একটা স্কুল। দপ্তরে বন্টন করা হয়েছে, কিন্তু তাদের পরিস্থিতির কোনো সুরাহা মিলেনি। ম্যাডাম আসেননি, ম্যাডাম তো প্রেগনেন্ট ছিল, একটাই অলরেডি শিক্ষিকা ছিলেন, সে প্রেগনেন্ট ছিল, তার তেমনি অলরেডি ছুটির একটা ব্যাপার থেকে থাকে। ডেলিভারি যেদিন হবে সেই দিন পর্যন্ত স্কুলে ডিউটি করে গেছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দল। যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে, শিক্ষার মেরুদণ্ড প্রায় পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় ভেঙে ফেলে দিচ্ছে। এসআই সাহেব অলরেডি লোকাল অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার করেছিলেন। আমরা যারা শিক্ষক একটু সেন্সিটিভ হতে হবে, সে টিচার জয়েন করেননি বা তিনি যাননি বলে এই সমস্যা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি লিখেছেন যাবেননি, বিষয়টি চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে। আমরাও সতর্ক। এলাকার স্কুল পরিদর্শক অবশ্য বলছেন বিষয়টি জেলা স্তরে জানানো হয়েছে। ওখানকার টিচার ম্যাটারনিটি লিভে গেছেন, সেই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওখানে একজন টিচারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তিনি জয়েন করেননি, তাকে জেলায় ডাকার কথা ছিল, দেখে তার সঙ্গে কথা বলার কথা ছিল, এবং এই পুরো বিষয়টা আমরা
আমাদের যিনি উদ্বোধন কর্তৃপক্ষ ডিআই প্রাইমারি এবং চেয়ারম্যান ডিপিএসসি কে আমরা জানিয়েছি। এবার পরবর্তী ব্যাপারটা ওনারাই পদক্ষেপ নেবেন। পড়ুয়াদের কতটা ক্ষতি হচ্ছে ভেবে দেখার সময় আছে কি শিক্ষা দফতরের? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আসন্ন নির্বাচনে তৃণমূলের অনেক বিধায়কই কি টিকিট পাচ্ছেন না? টিকিট পেলেও তাদের কেন্দ্র কি বদল হচ্ছে? মালদায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এখন জোর জল্পনা কল্পনা। গোষ্ঠীকন্দল রুখতে কি দলেরই কোনো ছক? মালদায় তৃণমূলের প্রার্থীতে ব্যাপক রদবদলের সম্ভাবনা। 8 জন বিধায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা। তৃণমূল সূত্রে খবর, একাধিক বিধায়কের নাম বাদ পড়তে পারে প্রার্থী তালিকায়। আবার কারো কারো কেন্দ্রে বদলের সম্ভাবনাও প্রবল। সাবিনা ইয়াসমিনকে মোথাবাড়ির বদলে সুজাপুর, ফলে সুজাপুরের বিধায়ক আব্দুল গনি বাদ পড়তে পারেন। মোথাবাড়ি থেকে দাঁড়াতে পারেন নজরুল ইসলাম। চাঁচলে নিহার রঞ্জন ঘোষের বদলে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার সম্ভাবনা। সেক্ষেত্রে নিহার রঞ্জন দাঁড়াতে পারেন ইংরেজ বাজারে। নাম বাদ যেতে পারে সাবিত্রী মিত্রের। তার জায়গায় মানিকচকে প্রার্থী হতে পারেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হরিশ্চন্দ্রপুরে তাজমুল হোসেনের জায়গায় প্রার্থী হতে পারেন মতিপুর রহমান। আমাদের নেত্রী মমতাদি তিনি অ্যানাউন্স করবেন প্রার্থী যদি হয় মানিকচকে, আমি বললাম যদি হয় তখন আপনাদের বলবো। কে বা কারা বিভিন্ন প্রার্থীর তালিকা বার করছে আমাদের জানা নেই। আমাদের প্রার্থী নির্বাচন বা প্রার্থী ঠিক করবেন আমাদের যিনি দলের সুপ্রিমো। আমরা দলের সাধারণ কর্মী হিসেবে, দলের সৈনিক হিসেবে আমরা সেই নির্দেশ মতো আমরা কাজ করব। তৃণমূল সূত্রে খবর, কেউ কেন্দ্র বদল করতে অস্বীকার করলে তার নাম তালিকা থেকে বাদ পড়বে বলেই কড়া নির্দেশ দিয়েছে নেতৃত্ব। আইপ্যাকের পাশাপাশি তৃণমূল নেতৃত্ব সমীক্ষা চালিয়েছে। সেই সব রিপোর্ট দেখেই প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত। মালদা জেলাতে কিছু রদবদল হবে, এটা হবে না বলবো না, হবে। এই সর্বোচ্চ নেতৃত্ব সার্ভে করেছে, তারা ভেবেছে যে কোথায় কোন প্রার্থীকে দিলে আমরা জিতবো বা কোথাও দিলে আমরা ভালো রেজাল্ট করব, এই চিন্তা আমার দল করছে, করে রদবদল করছে। আইপ্যাকও সর্বোচ্চ করছে। কৌশলে তাদের ঔদ্ধত্য কমানো বা গোষ্ঠীকন্দল রুখতেই কি দলেরই কোনো ছক বা পরিকল্পনা? তৃণমূল চাইছে, তৃণমূলকেই হারাতে চাইছে, মানে ওদের নিজের ভিতরেই তো গন্ডগোল। আর আমাদের কংগ্রেসের কোনো নাই। তৃণমূল তো দল না, ওটা একটা কোম্পানির মতো। আর মালদা জেলাতে তৃণমূলের কোনো নেতার সঙ্গে কোনো নেতার মিল তো নেই, ঝগড়াঝাটি, একে হারাবে ও ওকে হারাবে। বহু তৃণমূল নেতা তো নিজেদের গড় বাঁচাতে ছুটেছেন কলকাতায়, কারণ বহু নেতাই বলছেন বা বহু বিধায়কই বলছেন যে এতদিন ধরে তারা নিজেদের গড় সামলে এসেছেন, নিজেদের কেন্দ্র সামলে এসেছেন, এবার তবে কি হবে? ক্যামেরায় মুজিবুরের সঙ্গে শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। হাতে ফুটছে কাঁটা। গোয়ালপুকুরে প্রার্থী বাঁচতে গিয়ে কি কালঘাম ছুটতে চলেছে কংগ্রেসের? ভিক্টর বনাম নাসিম। এতদিনে ভেতরে দ্বন্দ্ব এবারে একেবারে প্রকাশ্যে। দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দলীয় বৈঠকে তুলকালাম। এআইসিসির পর্যবেক্ষকও কোন দলের আজ টের পেলেন। চোপড়া, ইসলামপুর ও গোয়ালপুকুর প্রার্থী বাছাই নিয়ে উত্তর দিনাজপুরের 3 বিধানসভার ব্লক নেতৃত্বকে নিয়ে শনিবার ইসলামপুর সার্কিট হাউসে বৈঠক করেন কংগ্রেস নেতৃত্ব। ছিলেন দলের জেলা অবজারভার মোহাম্মদ হামদুল্লাহ সাঈদ। প্রার্থী বাছাই নিয়ে ঐকমত্যের বদলে সেখানে মতানৈক্য, দলের কোন্দল স্পষ্ট। সম্প্রতি বিভিন্ন সভায় গোলাম রব্বানীকে চ্যালেঞ্জ ছুড়ে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। বৈঠকে ভিক্টর অনুগামীরা সেই দাবি জোরালো করতেই তাল কাটে। দলের পর্যবেক্ষক জেলা সভাপতির সামনে দুই গোষ্ঠী তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। আমাদের ক্যান্ডিডেট গোয়ালপুকুর থেকে যদি ভিক্টরকে হয় তো আমরা ওকে মোটামুটি 50,000 ভোট থেকে জিতিয়ে রব্বানী সাহেবকে হারিয়ে ওকে গণতান্ত্রিক ভাবে ওকে আমরা বিসর্জন দিব। আমরা ভিক্টরকে চাই, আগেও চেয়েছিলাম 3 বারকার বিধায়ক। ওরা কংগ্রেসের লোকই নেই, ওরা কংগ্রেসের লোকই নেই। আমরা কংগ্রেসের লোক, আমরা কংগ্রেস পার্টিকে মানি, আমরা লোককে মানি না। দল যেটা বলবে সেটা ফাইনাল সবাই মানবে, এখানে যতই আমরা না ভাই। একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেওয়া নেতাদের সামনেই দলের অন্তর্দ্বন্দ্ব, যদিও তা মানতে নারাজ জেলা কংগ্রেস সভাপতি। কারণ কংগ্রেসের পরিস্থিতি ভালো বলেই একের অধিক আপনারা দেখছেন কত হাজার অপারেশন পড়ছে গোষ্ঠী আন্দোলন। সবাই জানছে যে পরিস্থিতি ভালো বলে সবাই জানছে। অবশ্য এই নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল, বিজেপি। যারা ভিক্টরের সঙ্গে যারা আছে কংগ্রেসেরা, টোটালটাই এরা বিজেপির সঙ্গে মিলে আছে। বিজেপির টাকা নিয়ে এরা উস্কানি করে বেড়াচ্ছে। এখন ওনাদের দলের ক্ষেত্রে ওনাদের হাইকমান্ড যে আছেন সে কি সিদ্ধান্ত নেবে সেই ব্যাপারে আমরা বলতে পারবো না। কাঁটা গোয়ালপুকুর ভোটের আগে প্রার্থী বাছাইয়ে জেরবার কংগ্রেস। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।
2021-এর পর 2026, 5 বছর পর আবার ব্রিগেডে মোদির সভা। জনসভায় যোগ দিতে শহর এবং শহরতলির পাশাপাশি জেলা থেকেও ভিড় করেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের মধ্যে কেউ আজ সেজেছিলেন রাম, আবার কেউ পবনপুত্র হনুমান। মোদির মেগা সভায় ধরা পড়ল এমনই টুকরো টুকরো নানা রঙিন ছবি। ভোটবঙ্গে ব্রিগেডে মেগা শো নরেন্দ্র মোদীর। বিভিন্ন জেলা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সিঙ্গুরের রতনপুর মোড় থেকে ব্রিগেডের পথে যারা রওনা দিয়েছিলেন তাদের গলায় স্লোগান, ভাতা নয় শিল্প চাই। আজকের সিঙ্গুরের অবস্থা খুব খারাপ, না এখানে ঠিকমতো কৃষি হচ্ছে, না এখানে শিল্প হচ্ছে। তাই মোদিজির কাছে আমরা দাবি করব, আমরা জানাবো যে আপনি অন্তত সিঙ্গুরের দিয়ে একটু তাকান। মোদির ব্রিগেডে শুধু শিল্পের স্বপ্ন নিয়েই হাজির হননি দলের সমর্থকরা। দেখা গেল শ্রীরাম এবং পবনপুত্র হনুমানকেও গদা কাঁধে নিয়ে ব্রিগেডে হাজির হন এক পরিযায়ী শ্রমিক। শুধু তাই নয়, নিজের ছেলেকে রামচন্দ্রের মতো সাজিয়ে শান্তিপুর থেকে ট্রেনে ওঠেন ওই বিজেপি কর্মী। রাজনীতির মধ্যে নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের সনাতনী সংস্কৃতি। প্রভু শ্রী রাম ওকে সাজাচ্ছি, সেই গত এবার নিয়ে 4 বার হয়ে গেল, মানে ওর 2 বছর বেলা থেকে আমি রাম সাজাচ্ছি, আর আমি গত বছর থেকে হনুমান সাজছি। বিজেপি বলছে এদিনের ব্রিগেড কর্মসংস্থান, নারী নিরাপত্তা থেকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। সভায় যাওয়ার আগে চুঁচুড়া স্টেশন চত্বরে মিছিল গেরুয়া শিবিরে। হুগলির বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে রওনা দেন বিজেপির কর্মী সমর্থকরা। শনিবার সকাল থেকেই ঠিক থেকে ভিড় ছিল হাওড়া স্টেশন চত্বরে। বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে কলকাতায় আসছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের যাতে সমস্যা না হয় তার জন্য ব্যবস্থাও করা হয়েছিল দলের তরফে। প্রায় 1 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হয় হাওড়া স্টেশন চত্বরে। সেখানে একটু জিরিয়ে ফের সড়ক পথে ও লঞ্চে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন বিজেপির কর্মী সমর্থকরা। নদীপথেও ব্রিগেডের সভায় এসেছিলেন বহু মানুষ। নৌকায় হিঙ্গলগঞ্জের ইছামতি, রায়মঙ্গল, কালিন্দী নদী পেরিয়ে কলকাতায় আসেন অনেকেই। সাগরদ্বীপ থেকেও আসেন বহু গেরুয়া সমর্থক। কচুবেড়িয়া ঘাটে জমায়েত করে মুড়িগঙ্গা পেরিয়ে কাকদ্বীপের 8 নম্বর লটের জেটিতে তারা পৌঁছন। সেখান থেকে বাসে ব্রিগেডে। আমরা 2026 সালে আমরা এই দুর্নীতির সরকার, চাল চুরির সরকার, নারী নির্যাতনের সরকার বিসর্জন দেওয়ার জন্য আমরা 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যাচ্ছি। শুধু অভিনব সাজ আর প্ল্যাকার্ড পোস্টার নয়, ব্রিগেডের সভায় খাওয়া দাওয়ারও দেদার আয়োজন ছিল। বাসে করে বিরিয়ানির হাঁড়ি নিয়ে এসেছিলেন বাসন্তীর বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার প্রধানমন্ত্রীর মেগা জনসভাকে ঘিরে জনজোয়ার সাক্ষী থাকলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই রং বেরঙের নানা কোলাজ। বিধানসভা ভোটের পরে আরও রঙিন হবে উৎসব, আশায় বিজেপির কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের বাংলায় শহীদ দিবস পালন নিয়ে সংঘাত নন্দীগ্রামে। শুভেন্দুর কর্মসূচির পাল্টা তৃণমূলের শহীদ স্মরণ। বিরোধী দলনেতার কর্মসূচির পরেই তৃণমূলের শুদ্ধিকরণ। শহীদ বেদিতে বিজেপির দেওয়া ফুল মালা সরিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ। শহীদদের প্রতি শ্রদ্ধা কি করে জানাবেন উনি? কারণ যে সিপিএম পার্টির হারমাদরা পুলিশের উর্দি পরে, হাওয়াই চটি পরে, এবং পুলিশেরও বন্দুক নয়, কোথা থেকে অন্য ধরনের কার্তুজ, গুলি, পরবর্তীকালে যেটা তদন্তে উঠে এসছে, গুলি চালিয়ে খুন করেছিল যারা আন্দোলনকারীদের, সেই সিপিএমের হারমাদদের নিয়েই শুভেন্দু অধিকারী আজকে বিজেপি করে। ফলে সেই হারমাদরাই আজকে বিজেপির নেতা এই নন্দীগ্রামে। ফলে শহীদদের প্রতি শ্রদ্ধা তো ওদের থাকবে না, তাই শহীদদের প্রতি অবহেলা রয়েছে। ওরা নিজেদের রাজনৈতিক সভা করতে চলে গেছে।